বাসর ঘরে বসে অ্যানাটমির বইয়ে চোখ বুলাচ্ছে নন্দিনী, কিন্তু বইয়ের পাতায় তার মন নেই। মন পড়ে আছে অন্য এক জায়গায়। কিছুক্ষণ আগেই তারই মেডিকেল কলেজের প্রফেসর ডক্টর আয়ান চৌধুরীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে। লোকটা ভীষণ বদমেজাজি আর উগ্র স্বভাবের। সবসময় এমন একটা ভাব করে যেন এই দুনিয়াটাই তার কাছে বিষ। নন্দিনীর মনে পড়ে গেল কিছুক্ষণ আগের কথা। আয়ান কাবিননামায় সই করে বিয়ে সম্পন্ন হওয়ার পর মুহূর্তটাও নষ্ট না করে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। নন্দিনীর বাবা আগে থেকেই আয়ান এবং তার বাবা আরিয়ান চৌধুরীকে চিনতেন। নন্দিনীর বাবা একজন ডাক্তার আর আয়ান শাহজাহান হক অর্থাৎ নন্দিনীর বাবার প্রিয় ছাত্র। নন্দিনীর বাবার মতে আয়ান খুবই একজন ভালো ও ভদ্র ছেলে। আয়ানের মতো ছেলে লাখের মধ্যে একজন। বাবার মতেই নন্দিনী এই বিয়েতে রাজি হয়েছে, নইলে আয়ান চৌধুরীকে সে মোটেও পছন্দ করে না। আয়ান বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তার বাবা আরিয়ান চৌধুরী নন্দিনীর কাছে এগিয়ে এলেন। মমতা ভরা দৃষ্টিতে নন্দিনীর মাথায় হাত রেখে ধীরে ধীরে বললেন, দেখো মা, আমার এই মাহারা ছেলেটা বাইরে থেকে যতটা উগ্র স্বভাবের, ভেতর থেকে ততটা নয়। ওর আমার প্রতি অনেক অভিমান জমে আছে। সেই অভিমানেই নিজেকে সবার কাছে থেকে গুটিয়ে নিয়েছে, নিজেকে একা করে ফেলেছে। কিছুক্ষণ থেমে আরিয়ান চৌধুরী নন্দিনীর দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, কিন্তু আমার বিশ্বাস কি জানো, তুমি পারবে আমার ছেলেটাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। ওর জীবনে যে শূন্যতাটা তৈরি হয়েছে, হয়তো তুমি সেটা ভালোবাসা দিয়ে পূরণ করতে পারবে। তারপর এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমায় কথা দাও মা, আমার ছেলের শূন্যতাটা তুমি পূরণ করবে। এই দায়িত্বটা তুমি নিবে। তুমি আমার ছেলেকে আগের মতো করে দেবে। নন্দিনী কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর কান্না ভরা চোখে এক দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে মুখে হালকা হাসি ফুটিয়ে বলল, আজ আমি এই মুহূর্তে আপনাকে কথা দিলাম, আপনি আমার উপরে যে দায়িত্ব অর্পণ করেছেন, সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। হঠাৎ দরজা খোলার শব্দে নন্দিনী তার ভাবনা থেকে বের হলো। চমকে বই থেকে চোখ তুলে দরজার দিকে তাকাতেই তার বুকটা কেমন ধক করে উঠল। ডক্টর আয়ান চৌধুরী। কোনো কথা না বলেই ঘরে ঢুকলো আয়ান। মুখটা ভীষণ গম্ভীর, চোখে মুখে স্পষ্ট বিরক্তি, যেন এই বিয়েটা তার জীবনের ওপর চাপিয়ে দেওয়া কোনো অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত। আয়ান একবারও নন্দিনীর দিকে তাকালো না। ধীর পায়ে এগিয়ে গিয়ে দেয়ালে ঝোলানো ঘড়িটার দিকে তাকালো। তারপর বিরক্তির সঙ্গে একটা দীর্ঘশ্বাস ফেলে গায়ের কোটটা খুলে চেয়ারের ওপর রেখে দিল। ঘরটায় নেমে এলো অস্বস্তিকর নীরবতা। নন্দিনী চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। কথা বলার সাহস হলো না। আয়ানও তার সঙ্গে একটি শব্দ পর্যন্ত বিনিময় করল না। শুধু মুখের বিরক্তি আর আচরণেই যেন স্পষ্ট করে দিল এই বিয়েটা সে মন থেকে মেনে নিতে পারেনি। কিছুক্ষণ পর আয়ান আলমারি খুলে নিজের পোশাক বের করলো। নন্দিনীর অস্তিত্ব যেন তার কাছে ঘরের অন্য কোনো আসবাবের চেয়ে বেশি কিছু নয়। তারপরে সোজা ওয়াশরুমে শাওয়ার নিতে চলে গেল। নন্দিনী বইটা ধীরে ধীরে বন্ধ করে ফেলল। মনের ভেতরে একটা কথাই ঘুরপাক খেতে লাগলো, এই মানুষটার সঙ্গে কিভাবে একটা জীবন কাটাবে সে। কিছুক্ষণ পর আয়ান ওয়াশরুম থেকে বের হয়ে এলো। চুল থেকে বিন্দু বিন্দু পানির কণা ঝরে পড়েছে। ভেজা চুলগুলো কপালে লেপ্টে আছে। একটা ট্রাউজার আর সাদা রঙের টি শার্ট পরা। চোখগুলো রাগে লাল হয়ে রয়েছে, যেন চোখ দিয়েই সব কিছু ধ্বংস করে দেবে। তারপর আয়ান সরাসরি নন্দিনীর দিকে তাকিয়ে কঠিন কিন্তু শান্ত কণ্ঠে বলল, আমার এই ছন্নছাড়া জীবনের মধ্যে কেন এলে তুমি? নন্দিনীর চোখে মুখে মুহূর্তেই রাগ ফুটে উঠল। এতক্ষণ চুপ করে থাকা মেয়েটা এবার ধীরে ধীরে বইটা টেবিলে গুছিয়ে রাখলো। তারপর সোজা হয়ে দাঁড়ালো। তারপর আয়ানের চোখে চোখ রেখে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আমি আপনার জীবনে আসতে চাইনি ডক্টর আয়ান চৌধুরী, কিন্তু ভাগ্য আমাকে আপনার জীবনে আসতে বাধ্য করেছে। কিন্তু এখন যখন এসেছি তখন আয়ান ব্যতিব্যস্ত হয়ে শুধালো,
তখন নন্দিনী শান্ত কণ্ঠে উত্তর দিল, তখন একটা কারণেই এসেছি। আয়ান ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। নন্দিনী শান্ত গলায় বলল, আপনার বাবাকে আমি কথা দিয়েছি, আপনাকে আমি সম্পূর্ণ বদলে ফেলব। আপনার এই ছন্নছাড়া জীবনকে গুছিয়ে দেব। আপনার কঠিন হৃদয়ের আড়ালে যে কোমল হৃদয়টা আছে সেটা প্রকাশ করব। নন্দিনী সরাসরি আয়নের চোখের দিকে তাকিয়ে বলল। আয়নের মুখের বিরক্তি মুহূর্তেই আরও তীব্র হয়ে উঠল। ও তাই? তুমি আমাকে সম্পূর্ণ বদলে দেবে? ছন্নছাড়া জীবনকে গুছিয়ে দেবে? কঠিন হৃদয়ের আড়ালে থাকা কোমল হৃদয় প্রকাশ করবে? ভেরি স্ট্রেঞ্জ। এই কথাটা বলেই আয়ান তাচ্ছিলের হাসি হাসল। আমার জীবনে তোমার এত ভাবতে হবে না। এছাড়াও তুমি আমাকে কখনোই পাল্টাতে পারবে না, কারণ এটাই আমার জীবন, এটাই আমি। তাই আমাকে পাল্টানোর প্রশ্নই ওঠে না। আর যদি বলি আপনাকে আমি সম্পূর্ণ বদলে দেব, এত আত্মবিশ্বাস? জানি না স্যার, তবে আমি কোনো বিষয়ে হাল ছাড়ার মেয়ে নই। আয়ান বরফ শীতল কণ্ঠে বলে উঠল, কিন্তু এই ক্ষেত্রে তোমাকে বাজেভাবে হারতে হবে। তারপর আয়ান আত্মবিশ্বাসের সহিত বলে উঠল, ইটস মাই চ্যালেঞ্জ মিস ইনায়া নন্দিনী। নন্দিনী এবার একটুও দমল না। সে দৃঢ় গলায় বলল, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড ডক্টর আয়ান চৌধুরী। তারপর মনে মনে বলল, এটা শুধু আমার চ্যালেঞ্জ নয়, এটা আমার দায়িত্ব। আমি আপনার বাবাকে কথা দিয়েছি, আমি আপনাকে ফিরিয়ে দিব সেই রূপে, যে রূপে আপনার বাবা আপনাকে দেখতে চান। আর আমি আমার দায়িত্ব থেকে কখনো পিছপা হই না। তোমার খুব সাহস মিস নন্দিনী, তাই তুমি এই ডক্টর আয়ান চৌধুরীর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছ। কিন্তু জেনে রেখো, এই চ্যালেঞ্জে তুমি কখনোই জিততে পারবে না, তোমাকে হারতেই হবে। আর এটাই তোমার ভবিতব্য। আয়নের কথায় নন্দিনীর জেদ আরও বেড়ে গেছে। আয়নের চোখের দিকে তাকিয়ে সরাসরি বলল, ওই যে বললাম না, আমিও আবার এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্রী নই। আপনার এই চ্যালেঞ্জে তো আমি জিতব, দেখে নেবেন। কথাটা শেষ হতেই কয়েক সেকেন্ডের জন্য ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। আয়ান স্থির চোখে নন্দিনীর দিকে তাকিয়ে রইল। নন্দিনীও চোখ সরালো না। এই প্রথমবার আয়ানের মনে হলো মেয়েটা হয়তো এতটা নরম নয় যতটা তাকে দেখে মনে হয়েছিল। আর নন্দিনীও বুঝল এই মানুষটাকে বোঝার পরটা সত্যিই সহজ হবে না। ভোর 5টা। বাইরে থেকে কাচের জানালা ভেদ করে মৃদু ভোরের আলো ঘরের ভেতর প্রবেশ করছে। নন্দিনীর ঘুম ভাঙতেই সে ধীরে ধীরে চোখ মেলে তাকালো। চোখের সামনে পুরো ঘরটা ফাঁকা। নন্দিনী কিছুক্ষণ অবাক হয়ে চারপাশে তাকিয়ে রইল। তারপর মনে মনে ভাবল, আমি তো কাল রাতেই ওনাকে বিছানায় শুতে দেখলাম, তাহলে এখন আবার কোথায় গেলেন? গতকাল রাতে নন্দিনী মেঝেতে বিছানা পেতে শুয়েছিল, আর আয়ান শুয়েছিল খাটে। নতুন জায়গা, নতুন মানুষ, সব কিছু মিলিয়ে সারা রাত ঠিকমতো ঘুমও হয়নি। তার উপর মেঝেতে শোয়ার কারণে ঘুম থেকে উঠতেই হাত পায়ে ব্যথা অনুভব হলো। তবুও আড়মোড়া ভেঙে ধীরে ধীরে উঠে দাঁড়ালো নন্দিনী। দরজার দিকে এগিয়ে গিয়ে দেখল দরজাটা শুধু ভেজানো। দরজা খুলে বাইরে তাকালো, কোথাও আয়ান নেই। পুরো বাড়ির নিস্তব্ধ। বোধহয় এখনও সবাই ঘুমের দেশে তলিয়ে আছে। নন্দিনী আর কিছু না ভেবে সোজা ওয়াশরুমে চলে গেল। অজু করে এসে ফজরের নামাজ আদায় করলো। নামাজ শেষে কিছুক্ষণ বই হাতে নিয়ে চুপচাপ বসে রইল। এখন নিচে কিভাবে যাবে সেটাই বুঝতে পারছে না। বাড়ির সবাইকে ভালোভাবে চেনেও না। আর দেরি করে ঘর থেকে বের হলে যদি কেউ কিছু বলে। নন্দিনীর মাথায় কিছুই ঢুকছে না। অনেকক্ষণ ইতস্তত করার পর অবশেষে সাহস করে দরজা খুলে নিচে নেমে এলো নন্দিনী। সিঁড়ি দিয়ে নিচে নামতেই রান্নাঘরের দিক থেকে মৃদু শব্দ কানে এলো। কেউ রান্না করছে। নন্দিনী একটু এগিয়ে গিয়ে দেখল একজন মহিলা চুলার সামনে দাঁড়িয়ে রান্না করছেন। মহিলাটি নন্দিনীকে দেখেই মিষ্টি করে হেসে উঠলেন। এ কি ছোট যা, এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল? নন্দিনী বুঝতে পারল তিনি নিশ্চয়ই এই বাড়ির বড় বউ শারমিন। নন্দিনীও তার স্বভাবসুলভ মিষ্টি হাসিটা ধরে রেখে বলল,
না ভাবি, আমি তো প্রতিদিনই ভোরে উঠি। শারমিন মাংস নাড়তে নাড়তে মুচকি হেসে বললেন, সেটা তো বুঝতেই পারছি। নন্দিনী কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, ভাবি, কিছু করতে হবে? দাও না, আমি করে দিচ্ছি। শারমিন সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বললেন, না না, তুমি এই বাড়ির নতুন বউ, প্রথম দিনেই কি তোমাকে দিয়ে রান্না করাবো? পাশেই পারুল লুচির আটা মাখছিল। সে হেসে বলল, দেখছো বড় বৌমণি, আমাকে ছোট বৌমণি কতখানি ভালো ও মিশুক প্রকৃতির। শারমিনও হেসে বললেন, পারুল খালা, আমার ছোট যা আমার মতোই। কি বলো? হ্যাঁ গো বড় বৌমণি, ঠিকই কইছো। নন্দিনীর মনে হলো মানুষগুলো সত্যিই খুব ভালো, কি সুন্দর আন্তরিকতার সাথে কথা বলছে। তারপর হঠাৎ করে চোখ চলে গেল ড্রয়িং রুমের দিকে। একবার পুরো ঘরটাই চোখ বুলিয়ে নিল সে। আয়ান নেই। শারমিন নন্দিনীর দৃষ্টি অনুসরণ করে হেসে বললেন, এ কি ছোট যা, নিজের বরকে খুঁজছ বুঝি? কথাটা শুনতেই নন্দিনীর গতকাল রাতের কথা মনে পড়ে গেল। লোকটার কি রূঢ় আচরণ! প্রফেশনাল জীবনেই শুধু নয়, ব্যক্তিগত জীবনেও যেন আয়ান আরও কঠিন, আরও নির্দয় একজন মানুষ। নন্দিনী একটু অপ্রস্তুত হয়ে দ্রুত বলল, না না, তুমি যেমন ভাবছো তেমন কিছু না। আসলে দেখছিলাম কেউ এখনও ঘুম থেকে উঠেছে কি না। শারমিন হেসে বললেন, না, এখন তো ভোর 5টা, এই সময় কেউ ঘুম থেকে উঠবে না, সবার 6টায় অ্যালার্ম দেওয়া। একটু থেমে শারমিন বলল, শুধু আয়ান বাদে। নন্দিনী ভ্রু কুঁচকে তাকালো। শারমিন এবার স্বাভাবিক ভঙ্গিতে বললেন, আয়ানের তো হাসপাতালে যেতে হয়, তাই এই তো একটু আগেই বেরিয়ে গেছে। নন্দিনী কিছু বলল না, শুধু অজান্তেই তার চোখ আবার দরজার দিকে চলে গেল। কেন জানি না, আয়ান কখন বেরিয়ে গেছে এই সামান্য কথাটাও তার মনে অদ্ভুত একটা শূন্যতা তৈরি করলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী পর্ব সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।